ওকে, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি আসলে কি করলো, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইন্ডাস্ট্রি, সোসাইটি যখন ক্ল্যারিফাই করছি, বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিকে আসলে বোঝার চেষ্টা করছি, যে কোর্সটা নিয়ে আমাদের কনসার্ন। সো ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি বেসিক্যালি কি করছে, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো 18th সেঞ্চুরিতে, তখন কি হয়েছে আসলে, তখন হিউম্যান হিস্ট্রিতে আমরা দেখছি একটা প্রপার একটা ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি, যেই ট্রানজিশনটাকে আমরা বলছি ফ্রম এগ্রিকালচারাল সোসাইটি টু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। ফ্রম এগ্রিকালচার পুরোপুরি ট্রানজিশনটা কোন জায়গাতে, এগ্রিকালচার থেকে সরাসরি আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে আমরা ঢুকে গেলাম। সো এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, এই ট্রানজিশনটাকে আসলে স্টাডি করছে স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, যে কোর্সটা আমরা পড়ছি। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের কথা আমরা যখন বলছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস আসলে বেসিক্যালি কি করেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস কি করেছে, এটা টাউনস সিটিজ ডেভেলপ করেছে আরবানাইজেশন প্রসেসের মাধ্যমে। প্রসেসটা স্টার্ট হয়েছে উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। আরবানাইজেশন প্রসেসের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই কিন্তু আগে আমরা দেখতে পাইনি বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে এই জন্য আমরা কি বলছি, এটা একটা হিস্ট্রির একটি পার্ট, যেটা কি করছে আসলে হিউম্যান হিস্ট্রি একটা ট্রানজিশন পিরিয়ডকে আমাদেরকে আমাদের দিকে ডিরেক্ট করছে। আর এটার যে সূত্রপাত, এটা যদি অরিজিনের কথা বলি, এটা আসলে কিসের মাধ্যমে, যদি ইকোনমির কথা বলি, এটা আসলে ক্যাপিটালাইজড ইকোনমি থেকে এটার সূত্রপাত হয়েছে, যেখানে প্রফিট ম্যাক্সিমাইজেশনকে আমরা বুঝছি যে কি টার্ম। সো সোশ্যাল, একই সাথে শুধুমাত্র কি ইকোনমি চেঞ্জ হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটাকে শুধুমাত্র ইকোনমি, আমরা বারবার বলছি প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটা আসলে ক্যাপিটাল ইকোনমি, ক্যাপিটালাইজড ইকোনমি জন্ম দিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। এটার মাধ্যমে স্টার্ট হলো আমাদের এগ্রিকালচার থেকে পুরোপুরি হিস্ট্রিতে আমরা দেখতে পেলাম একটা ট্রানজিশন পিরিয়ড আমরা দেখতে পেলাম। পুরোপুরি আসলে এগ্রিকালচারটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এটা এন্টার করলো। সো শুধুমাত্র কি ইকোনমি চেঞ্জ হলো উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, নাকি এটা আরো কিছু চেঞ্জ নিয়ে এসছে আমাদের সোসাইটিতে? আরো চেঞ্জ নিয়ে আসছে ম্যাম। যেমন কোন কোন জায়গাতে? ম্যাম এটা সবগুলো ইনস্টিটিউশনে ম্যাম প্রভাব ফেলে, ফ্যামিলিতে ম্যাম, রিলিজিয়নে, পলিটিক্সে, এডুকেশন সেক্টরে, সবকিছুতে ম্যাম এটার প্রভাব পড়ে। রাইট, যেহেতু আমরা বলছি যে একটা প্রসেস শুধুমাত্র একটা ট্রানজিশন, ইকোনমিক ট্রানজিশন, কিন্তু এটা আসলে কি করেছে, এটা পুরোপুরি প্রসেসটাকে চেঞ্জ করে দিয়েছে। আমরা এটাকে বলছি পার্ট অফ হিস্ট্রি। কেন বলছি, কারণ এটা আসলে একই সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের সাথে সাথে আমরা দেখতে পাই আরবানাইজেশন টার্মটার সূত্রপাত, এটার সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটালাইজড ইকোনমি সূত্রপাত। একই সাথে এটা কি করেছে, যখনই ক্যাপিটাল ইকোনমি আসলো, আরবানাইজেশন প্রসেস আসছে, এটার সাথে সাথে আরো অনেকগুলো জায়গাতে কিন্তু মেজর ইম্প্যাক্ট রেখে গেল। সেটা কিভাবে, এটা সোশ্যাল ইনস্টিটিউশনগুলোকে পুরোপুরি ভেঙে দিল, অথবা পুরোপুরি নতুন একটি রূপ দিয়ে দিল, যেটা তুমি বলছো ফ্যামিলিতে, এডুকেশনে আমরা মোবিলিটির টার্ম দেখতে পেলাম। আরবানাইজেশনের সাথে সাথে আমরা গোটা টাউনস অ্যান্ড সিটিজ এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টে চেঞ্জ দেখতে পেলাম। ভ্যালিউজ, আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের নর্মস, এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ দেখতে পেলাম। তাই শুধুমাত্র ইকোনমি আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মূল ফোকাস না, আমরা দেখতে পাই সোশ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইভেন কালচার was affected by industrialization process. So এটা আসলে কি করেছে, এটা গোটা সোসাইটির আসলে যে চেহারা ছিল, যে ফেস ছিল, সেই ফেসটাকে আসলে চেঞ্জ করে দিয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। যে কারণে এই ডেভেলপমেন্টটাকে স্টাডি করার জন্য উইথ চেঞ্জেস পজিটিভলি অর নেগেটিভলি কি হয়েছে, আমাদের আসলে সোশিওলজি, যেহেতু আমরা বারবার বলছি যে সোশিওলজিকে ডিফাইন করার সময় আমরা ইনস্টিটিউশনগুলোকে আসলে বোঝার চেষ্টা করি, এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, অথবা এই চেঞ্জগুলোকে আমরা আসলে ডিটেক্ট করার চেষ্টা করি। সো যেহেতু এই ট্রানজিশনটা, মেজর ট্রানজিশনটা পুরো সোসাইটির যে রূপ ছিল আগে, সেই স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিল উইথ চেঞ্জেস ইন এভরি ইনস্টিটিউশনস, তাহলে কি হলো, এই যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টে স্টাডি করার জন্য আসলে সেপারেট একটা ডিসিপ্লিনের দরকার ছিল, যাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি। ওকে, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি আর কি কি করছে, হোয়াট আর দ্য ফাংশনস অফ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি?
এগুলো আমরা অলরেডি একবার আলোচনা করেছি, আমি জাস্ট সাম আপ করছি গোটা কোর্সটাকে। তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ma'am. ওকে। সো ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিকে যখন আমরা ডিফাইন করছি, আমরা বলছি এই ট্রানজিশনটাকে আসলে স্টাডি করার চেষ্টা করছি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, যেটা আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি এর মধ্যে আমরা যারা এক্সিস্ট করছে, এক্সিস্টিং রিলেশনশিপটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি উইথ ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল এলিমেন্টস। কেন ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল এলিমেন্টসটাকে আসলে স্টাডি করা দরকার? ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারেকশন অথবা ইন্টারেক্টিভ প্যাটার্নস, সোশ্যাল অ্যাকশন, বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্যাট এক্সিস্টিং রিয়ালিটি। সো অর্গানাইজেশনাল বিহেভিয়ারটাকে এই জন্য ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি আলোচনা করছে, যার কারণে আসলে আমরা ওয়ার্ক অর্গানাইজেশন এই দুটোর উপর ফোকাস করে আমাদের গোটা কোর্সটাকে আলোচনা করছিলাম, যে ওয়ার্কিং বিহেভিয়ার, ওয়ার্কিং প্যাটার্ন, ইন্ডাস্ট্রি অথবা অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশন কিভাবে ফাংশন করছে, এই জায়গাগুলো আমরা বারবার ফোকাস করেছি। এবং তার মধ্যে আসলে সবার যে রোলটা সেটা কিভাবে আসলে ডিটেক্ট করা হচ্ছে, কিভাবে রান করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে উইথ অর্গানাইজেশনাল অবজেক্টিভস অ্যান্ড meeting that objectives. So development theories in industrial sociology যেটা করছে সেটা আসলে ফর্মাল এবং ইনফর্মাল বোথ, যে বিহেভিয়ার অফ দ্যাট এক্সিস্টিং অর্গানাইজেশন অথবা ওয়ার্কিং পিপল, তাদের আসলে বিহেভিয়ারটাকে তারা স্টাডি করার চেষ্টা করছে, যার মাধ্যমে আসলে আমরা ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আলটিমেটলি বোঝার চেষ্টা করি। এত সব ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির এই ফাংশনগুলো আলটিমেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছায়। এটা কি করে? এই জায়গাগুলো যখন আমরা ক্ল্যারিফাই করি যে আসলে অর্গানাইজেশন বিহেভিয়ারটা কি, তাদের অর্গানাইজেশন কিভাবে রান করছে, তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপটা কেমন, কিভাবে তাদের অ্যাকশনটাকে ডিরেক্ট করা হচ্ছে, এই জায়গাগুলো আসলে কি করছে বেসিক্যালি যখন আমরা অর্গানাইজেশনগুলোকে স্টাডি করছি, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন অথবা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি প্রত্যেকটা ওয়ার্কিং অর্গানাইজেশনকে যখন আমরা স্টাডি করি উইথ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, বেসিক্যালি আমাদেরকে আসলে কি করে, আমাদেরকে অ্যানালাইজ করতে সাহায্য করে, বুঝতে সাহায্য করে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটার আলটিমেট যে রেজাল্ট সেটা কি, এটার ইম্প্যাক্টটা কোন জায়গায়, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, অথবা আমাদের সোসাইটি আসলে আজকে কোন জায়গাতে আছে, এটা আমরা বোঝার চেষ্টা করি উইথ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি। সো এটা আমরা কেন বোঝার চেষ্টা করি উইথ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি? এটা আমরা এই জন্যই বোঝার চেষ্টা করি কারণ এটা আসলে আমাদেরকে কি করে, আমাদের অর্গানাইজেশনাল যে ডিসপিউটস অথবা যে কনফ্লিক্ট, ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট যেটাকে আমরা বলি, আলটিমেটলি এটা আমাদেরকে এই আনরেস্টগুলো অথবা কনফ্লিক্টটাকে বুঝতে সাহায্য করে। এবং সাথে সাথে আমরা কি করছি, আমরা আসলে সলিউশন ফাইন্ড আউট করার চেষ্টা করি। যদিও সোশিওলজির যে মূল কথা সেটা হচ্ছে আমরা আসলে কোনো প্রবলেমকে আমরা সলিউশন দিই না, প্রবলেমকে আমরা বোঝার চেষ্টা করি। বাট ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিতে একই সাথে আমরা কিন্তু কিছু জায়গায় আমরা আসলে সলিউশনটা বুঝতে পারি, বাট নট অ্যাবাউট ইমপ্লিকেশন, বাট আমরা আসলে বুঝতে পারি যে এই জায়গাতে আসলে সলিউশনটা কি হতে পারে, অথবা এটা সলিউশনটা আসলে কিভাবে তারা করছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। যেমন ইন্ডাস্ট্রিয়াল যে আনরেস্ট, যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের ক্ষেত্রে আমরা দেখি যে শ্রমিকদের যে তাদের মধ্যে যে ডিস্যাটিসফ্যাকশন, সে ডিস্যাটিসফ্যাকশনটাকে তারা আসলে কিভাবে রিডিউস করে, তারা আসলে কি করছে, আলটিমেটলি তারা একটা ইউনিয়ন ক্রিয়েট করে, তারা লেবার ইউনিয়ন ক্রিয়েট করে, তারা নিজেদের মধ্যে আসলে পরামর্শ করে, অথবা কিভাবে আসলে একটা অর্গানাইজেশন যখন রান করছে তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপটা কেমন, তারা কিভাবে আসলে নিজেদের মধ্যে যে কনফ্লিক্টগুলো, নিজেদের মধ্যে যে ডিসপিউটস, সেটাকে আসলে কিভাবে তারা ওভারকাম করছে, এই জায়গাগুলো আমরা বুঝতে পারি উইথ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি। আলটিমেটলি এটা কি করছে, এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কিভাবে রিডিউস করা যায়, এটার জন্য আমরা আসলে একটা সলিউশন ফাইন্ড আউট করার চেষ্টা করি, যেখানে ট্রেড ইউনিয়নকে আমরা সেটেলমেন্টের ইস্যু হিসেবে দেখতে পারি। আবার মোটিভেশন থিওরিকেও আমরা দেখতে পারি কিভাবে আসলে সাইকোলজিক্যাল বেসিসে, সাইকোলজিক্যাল কিছু আসলে ট্রিটমেন্টের মাধ্যমে, কিছু ইনপুট দেওয়ার মাধ্যমে বেটার আউটপুট তারা এনশিওর করছে। সো আলটিমেটলি এটা ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ, সেটাকে আসলে সেটা কিভাবে কন্ট্রিবিউট করছে কমিউনিটিতে, অথবা কিভাবে আসলে তারা প্ল্যান করছে, কিভাবে এক্সিকিউট করছে, এই জায়গাগুলো আসলে ক্ল্যারিফাই করে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, যার মাধ্যমে আসলে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনগুলোকে কি করছে, টেকনোলজিক্যাল এবং ইকোনমিক অর্গানাইজেশন হিসেবে স্টাডি করার চেষ্টা করছে, যেখানে
যেখানে আসলে মূল ফোকাসটা ওই অর্গানাইজেশন না, মূল ফোকাস কি, মূল ফোকাস হচ্ছে এটাকে আসলে আমরা সোশ্যাল এন্ড অর্গানাইজেশন, হিউম্যান অর্গানাইজেশন হিসেবে দেখার চেষ্টা করি, যেখানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের আসলে অ্যাকশনটা কেমন, তাদের বিহেভিয়ার প্যাটার্নটা কেমন, তাদেরকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, এই জায়গাগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির মূল ফোকাস ছিল। সো আমরা অর্গানাইজেশন এবং ওয়ার্ক এই দুটো টার্মকে বেশ ভালোভাবেই আমরা ক্ল্যারিফাই করেছি এই কোর্সে। সো যদি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিকে আমরা বলি যে এটা ডিফারেন্ট অর্গানাইজেশনসকে আসলে বোঝার চেষ্টা করে, তাহলে অর্গানাইজেশনগুলো কি কি ধরনের হতে পারে? ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি অর্গানাইজেশনগুলোকে স্টাডি করছে, সো কি কি টাইপের অর্গানাইজেশন আমরা স্টাডি করেছি উইথ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি? কি কি ধরনের অর্গানাইজেশন হতে পারে? তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. ওকে, কিন্তু কথা বলতে চাচ্ছি না, তাই তো? ম্যাম কি কি ধরনের বলতে কোশ্চিনটা ঠিক মতো বুঝিনি ম্যাম। অর্গানাইজেশন কি কি টাইপের আমরা পড়েছি, কি কি ধরনের অর্গানাইজেশন হতে পারে? কেউ কোনো কোয়েশ্চেন করলে অ্যাটলিস্ট আমাকে তো বলতে হবে যেটা আমি জানি না। একেবারে তোমার সামনে কেউ প্রশ্ন করে বসে আছে, তোমরা সবাই 10 জন মানুষের মধ্যে একজন আমরা কথা বলছি না, এটা এটা কি, এটা কোন পর্যায়ে পড়ে ম্যানারে? ম্যাম ফাংশনাল অর্গানাইজেশন, প্রজেক্ট অর্গানাইজেশন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আবু শাহমা, Yes, ma'am. শরীফুল ইসলাম আছো? 18, 19, 10, 16, প্রেজেন্ট ম্যাম। 18, 19, 10, জি ম্যাম, 17, আছি ম্যাম। ইয়াসিন আরাফাত। কে আছো, শরীফ নাকি ইয়াসিন আরাফাত? জি ম্যাম, শরীফ। শরীফ, আচ্ছা। আরাফাত, ইয়াসিন আরাফাত আছো? সাব্বির আহমেদ, Present, ma'am. রোল নাম্বার 3, 4, Ma'am, 17 আসছি ma'am. Previous was 17. 17 আছে, আচ্ছা। রোল নাম্বার 3, 4, Yeah. 5, 6, 10, Yes, ma'am. 13, 10 আছো জাফনুন? ম্যাম আমার কারেন্ট চলে গিয়েছে বললো। 13, 14, 15, 16, 17, Yes, ma'am. 16 আছো? ম্যাম রোল দিয়েছে ম্যাম। 18, ম্যাম হাফিজের চাচা মারা গেছে। আচ্ছা, 19, Yes, ma'am. 20, প্রেজেন্ট ম্যাম। 22,
Yes, ma'am. 34, 31, Yes, ma'am. 32, 33, 35, Yes, ma'am. 35, 133. হ্যাঁ, ঠিক আছে, 35 রোল দিয়েছে ম্যাম। 36, Yes, ma'am. 37, Present, ma'am. 38, 39, Present, ma'am. 41, Yes, ma'am. 42, ম্যাম 38 এর রোল দিয়েছে ম্যাম। 42, 44, 44, তামান্না, ম্যাম ওর বাবার হঠাৎ করে ম্যাম অসুস্থ। ও ক্লাসের ঠিক আগে কথা বলতেছিল, সেই মুহূর্তে ম্যাম একটা অ্যাক্সিডেন্টের কারণে ও ম্যাডাম ওর বাবার সাথে হসপিটালে গেছে একটু। 45, 46, Yes, ম্যাম ma'am. 42 রোল দিয়েছে ম্যাম রিয়া। 48, Present, ma'am. 49, 50, Yes, ma'am. 50, 51, Present, ma'am. 53, Present, ma'am. 54, Present, ma'am. 55, 55, 56, Present, ma'am. 58, 58, 60, Present, ma'am. 61, 60 কি হুমায়রা আছো? Ji, ma'am. ওকে, 61, Yes, ma'am. 63, 64, 65, Yes, ma'am. 66, Yes, ma'am. 70, Yes, ma'am. 71, Present, ma'am. আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, কারো বাদ পড়েছে? ম্যাম আইডি 13 ম্যাম। 13, ঠিক আছে। ম্যাম আইডি 4 রোল দিয়েছিল ম্যাম। 04 ম্যাম। আর ঠিক আছে, যাদের বাদ পড়েছে অ্যাটেন্ডেন্স তারা ইয়াতে দিয়ে দাও, মেসেঞ্জারে দিয়ে দাও রোল নাম্বার। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে। সো হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়ালিজম? এতক্ষণ তো আমরা ইন্ডাস্ট্রিয়ালিজম এই কনসেপ্টটাই ক্লারিফাই করলাম। হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়ালিজম? Ma'am, a society or economic system where there is industry-based society, মানে যেখানে social or economic system হচ্ছে industry-based. ওকে, তার মানে ইন্ডাস্ট্রিয়ালিজম আসলে একটা সিস্টেম অথবা একটা প্রসেস। ইন্ডাস্ট্রিয়ালিজম যেটা আসলে কি বেসড অন ইন্ডাস্ট্রি, অথবা বেসড অন ইন্ডাস্ট্রি কেন বলছি, কারণ এটা আসলে
কি করছে, এই ট্রানজিশনটাই হচ্ছে বেসড অন ইন্ডাস্ট্রি, যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের কথা বললাম, যে এই প্রসেসটা বেসিক্যালি ডিফার করেছে প্রি ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে। সো ইন্ডাস্ট্রিয়ালিজম যখন বলছি, এটা সেই কনসেপ্টটাকে আসলে ডিরেক্ট করছে, ইন্ডিকেট করছে, যেটাকে আমরা বলছি an economic and social system based on industry. Yes, ma'am. ঠিক আছে, রাইট, ভেরি গুড। ওকে, সো আমরা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে সাথে আসলে এটার উপর বেস করে প্রোডাকশনের মধ্যে, প্রোডাকশন সিস্টেমের মধ্যে উইথ মিনস অফ প্রোডাকশন এন্ড ফোর্স অফ প্রোডাকশন যেটা চেঞ্জ এসছে, সেই চেঞ্জটাকে স্টাডি করছি এবং সেই কনসেপ্টটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়ালিজম। সো ইন্ডাস্ট্রিয়ালিজম যখন আমাকে ডিফাইন, আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন বোঝা যাচ্ছে? জি ম্যাম, এখন বোঝা যাচ্ছে। ওকে, যখন ইন্ডাস্ট্রিয়ালিজম কনসেপ্টকে আমরা ক্ল্যারিফাই করছি, আমরা কিছু পয়েন্ট, কিছু কি টার্মের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালিজম এই টার্মটাকে ক্ল্যারিফাই করতে পারি। সেই টার্মগুলো, সেই পয়েন্টগুলোই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্স, স্কেল অফ সোসাইটি, এগুলো হচ্ছে কিছু প্যারামিটার, যে প্যারামিটারের মাধ্যমে আসলে আমরা ইন্ডাস্ট্রিয়ালিজম কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করছি। সো হোয়াট আর দি প্যারামিটার্স? ফার্স্ট ওয়ান ইজ দি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্স। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্সটা কেমন হয়, যদি কি বুঝাচ্ছি আমরা? ম্যাম, ওয়ার্কারদের যে ওয়ার্কফোর্স, সেটা ম্যাম মানে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে ওয়ার্কাররা থাকে সেটা কেমন হয়, ওয়ার্কফোর্সটা কেমন হয়, সেটা তো বুঝলাম, এটা একটা প্যারামিটার। আমরা ওয়ার্কফোর্সটার যে ক্যারেক্টারিস্টিক্স অথবা যে অ্যাট্রিবিউটস, সেটার মাধ্যমে আসলে ডিফার করতে পারি যে ইন্ডাস্ট্রিয়ালিজমের বেসিক জায়গাটা কি অথবা নেচারটা কি। সো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্সের প্যাটার্নটা কেমন হয়? আমরা প্রথমত কি দেখি, আমরা ইন্ডাস্ট্রিকে আমরা প্রথমত যে জায়গাটাতে ডিফার করতে পারি সেটা হচ্ছে এটা আসলে খুব বেশি প্রফেশনালিজমের জায়গাটা খুব বেশি ক্লিয়ার থাকে উইদিন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ অথবা ইন্ডাস্ট্রিয়ালিজম। সেটা কিরকম, এখানে আসলে স্পেশালাইজড নলেজকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উইথ স্কিলস অ্যান্ড প্রফেশনাল কম্পিটেন্সি। যেখানে আমরা বলছি স্কিলস যার যত বেশি, সে আসলে কি হচ্ছে তত ভালো জায়গায় যাচ্ছে, সে যার যত স্কিল বেশি সে তত বেশি স্যালারি পাচ্ছে, যার যত প্রফেশনাল কম্পিটেন্সি বেশি সে আসলে তত ভালো পজিশনে থাকছে, যেখানে আসলে মেরিট এবং স্কিলকে খুব বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। সো ফার্স্ট ওয়ান ইজ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্সকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রি বেসড সোসাইটিতে আসলে স্পেশালাইজড নলেজের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে মোবিলিটি ইজ ওপেন। মোবিলিটি কেন ওপেন? এখানে আমরা বলছি যে এখানে আসলে রেস্ট্রিকশনের কোনো সুযোগ নেই, অথবা দেখা গেল একটা অর্গানাইজেশন কাজ করছে, যেটা আমরা এর আগের সোসাইটিতে দেখেছি যে সেটা মোটামুটি আমরা রেস্ট্রিকশন দেখতে পেয়েছি আগের সোসাইটিগুলোতে অথবা ওয়ার্কিং প্যাটার্নের উপর, যেখানে দেখা যাচ্ছে কাস্ট সিস্টেমের কথাই যদি বলি, আমরা দেখেছি যে একটা কাস্ট আসলে তাদেরকে সীমাবদ্ধ করে ফেলছে একটা কাজ, একটা এরিয়ার মধ্যে, যেখানে ওই কাজগুলো, ওই ওয়ার্কিং এরিয়াটা তারা তার বাইরে যেতে পারবে না। বাট ইন ইন্ডাস্ট্রি আমরা কি দেখছি, আমরা আসলে দেখছি মোর ওপেন সিস্টেম। মোর ওপেন সিস্টেম কেন বলা হচ্ছে? এমন না যে আরেকটা অর্গানাইজেশন একটা নতুন একটা সফটওয়্যার ডেভেলপ করলো, সো সেটা শুধু তাদের, ব্যাপারটা সেরকম না। এই জায়গাতে রেস্ট্রিকশনটা খুব বেশি, আর রেস্ট্রিকশনটাকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে ওপেন অ্যাক্সেসটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি অন্য অর্গানাইজেশন চায়, তাদের স্বার্থে তারা কি করতে পারছে, তারা আসলে এই জিনিসগুলো আইডিয়াস ইভেন তাদের যে ইনস্ট্রুমেন্টস, এই জিনিসগুলো তারা এক্সচেঞ্জ করতে পারছে, তারা শেয়ার করতে পারছে, অথবা তারা কিনে নিতে পারছে। সো এই জায়গায় মোবিলিটি যে কনসেপ্ট, সেটাকে আমরা সেজন্য বলছি যেটা ওপেন মোবিলিটিকে আসলে প্রমোট করছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্স। সো ইন্ডাস্ট্রিয়ালিজমে আমরা আরেকটা জায়গায় দেখি যে এটা আসলে ওপেন, এটা মোবিলিটিকে যখন ওপেন করে দিচ্ছে, এটাকে আমরা বলছি যে এখানে রেস্ট্রিকশনের কোনো সুযোগ নেই, এবং নলেজকে, স্কিলসকে এখানে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উইথ প্রফেশনাল কম্পিটেন্সি। তখন আমরা আসলে দেখতে পাচ্ছি এই সোসাইটিটা আলটিমেটলি একটা ওপেন সোসাইটি অথবা মোর লিবারাল সোসাইটিতে এটা কনভার্ট হয়ে যাচ্ছে, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে আসলে সোশ্যাল স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভেন ফ্যামিলির প্যাটার্নের মধ্যে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, যেখানে আসলে এক্সটেন্ডেড ফ্যামিলির আর কোনো জায়গা থাকছে না, এবং তারা নিজেদের স্বার্থে আসলে আরবানাইজেশন প্রসেসের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে আসলে ফ্যামিলিগুলোর মধ্যে আমরা চেঞ্জটা এসছে, সেটা আমরা অ্যানালাইজ করেছি। সো এডুকেশনটাকে তখন কিভাবে দেখা হচ্ছে, এডুকেশনকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট প্যারামিটার হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে আসলে এই লেবার ফোর্সটা কি হবে, এই লেবার ফোর্সটা ওয়ার্ক ফোর্সের যে এন্ট্রি, সেই
আসলে সে ঢোকার জন্য যে তার প্রমোশনের জন্য হোক, তার আসলে একটা বেটার পজিশনের জন্য হোক, এডুকেশনটাকে মনে করা হচ্ছে মূল মন্ত্র। সো এডুকেশন ইজ মাস্ট হিয়ার। আর যেটা আসলে রিলেটেড টু স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন আসলে এই জায়গাতে কি কাজ করছে, এই জায়গাতে এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের একটি ফোর্স হিসেবে কাজ করছে। তো লেবার ফোর্সের স্ট্রাকচারটা কেমন, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্স? এটা তো না জানার কথা না, লেবার ফোর্সের স্ট্রাকচারটা কেমন সেটা অন্তত বলো তোমরা। যে যে জায়গায় যে কাজে দক্ষ তাকে সেই কাজেই দেওয়া হয়। রাইট, তার মানে জব ক্লাসিফিকেশনটা খুব বেশি হাই এই জায়গাতে, যে স্কিলস এবং নলেজ এর অনুপাতে আসলে কি করা হচ্ছে, তার পজিশনটাকে ঠিক করা হচ্ছে। সো এই কারণে আমরা হাইলি ডিফারেন্সিয়েটেড অকুপেশন এই জায়গাতে দেখতে পাচ্ছি, অথবা জব ক্লাসিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি ইন স্ট্রাকচার অফ লেবার ফোর্স। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্সের ক্ষেত্রে আমরা আসলে বেসিক্যালি তার রাইটস রেসপন্সিবিলিটিস আমরা দেখতে পাচ্ছি ভাগ করা। সেটা আসলে কিসের অনুপাতে ঠিক করা হয়েছে, তার স্কিলস, তার যে স্পেশালাইজেশন, তার নলেজ, এর উপর ভিত্তি করে তাকে আসলে তার জব ক্লাসিফাইটা করা হয়েছে। ম্যানেজার এবং ম্যানেজমেন্টের যে থিম অথবা তাদের যে স্কিলস, তাদের রেসপন্সিবিলিটি, ভ্যারাইটি এবং ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং রিলেশনশিপ, এই জায়গাগুলো আমরা ক্লিয়ারিফাই করেছি এর আগে। সো ম্যানেজার্স এবং ম্যানেজমেন্ট অথবা যাকে ম্যানেজ করা হচ্ছে এবং যে ম্যানেজার, এদের মধ্যে যে রিলেশনশিপটা, এটাও ইম্পর্টেন্ট একটা প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। সো সেকেন্ড প্যারামিটার হচ্ছে স্কেল অফ সোসাইটি। স্কেল অফ সোসাইটি বলতে আমরা কি বোঝাচ্ছি? স্কেল অফ সোসাইটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ না, সোসাইটির মধ্যে যে রুলস নর্মস সেট করা, সোশ্যাল স্ট্রাকচারটাকে আসলে বোঝাটা অথবা এই কোঅর্ডিনেশনটাকে আসলে আন্ডারস্ট্যান্ড করাটা জরুরি হয়ে গেল ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আসলে শুধুমাত্র যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ অথবা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা চেঞ্জ হলো সেটা না, আমরা বলছি এটা আসলে গোটা সোসাইটির স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিল। সো এই কারণে আমরা বলছি স্কেল অফ সোসাইটি, স্কেল অফ সোসাইটি অথবা সোশ্যাল স্ট্রাকচারটা আসলে কেমন ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এটা অন্যতম প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম। সো এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। স্কেল অফ সোসাইটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরবান ডমিনেন্স একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লার্জ রোল অফ গভর্নমেন্ট, দি ওয়েব অফ রুলস, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কি ডিটারমিন করছে, আমাদের স্কেল অফ সোসাইটিকে ডিটারমিন করছে। সেটা কিভাবে? আরবান ডমিনেন্স বলতে আমরা বুঝাচ্ছি যে এই জায়গাতে আমরা দেখতে পাই সেন্ট্রাল একটা এরিয়া অথবা সেন্ট্রাল যে জায়গাটা টু ফলো, আমরা থাকে না একটা সেন্ট্রাল একটা রোল মডেল থাকে আমাদের, যাকে আমরা সবাই ফলো করছি। সো ইন্ডাস্ট্রিয়ালিজম কি করলে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস আসলে আরবান এরিয়াটাকে তার সেন্ট্রাল ভেন্যু হিসেবে ক্রিয়েট করে দিল, যাকে আসলে ফর কালচার, ফর সোশ্যাল স্ট্রাকচার, ফর এডুকেশন, সব কিছুর জন্যই কিন্তু মানুষগুলো কোথায় জড়ো হচ্ছে, ওই আরবান এরিয়াতে। এবং রুরাল এরিয়াগুলো বেসিক্যালি আরবান এরিয়াকেই কিন্তু ফলো করছে। শর্ট টার্মে আরবান এরিয়ার একটা শর্ট ফর্ম আমরা রুরাল এরিয়াকে দেখতে পাচ্ছি, যেখানে আসলে সিটি এবং সাবার্ব, সিটি এবং রুরাল এরিয়াগুলোর মধ্যে আমরা আসলে খুব বেশি পার্থক্য আর দেখতে পাচ্ছি না, যেখানে সেন্ট্রাল এরিয়া হিসেবে আরবান এরিয়াগুলোকে ফলো করা হচ্ছে। লার্জ রোল অফ গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি আমরা সেন্ট্রালাইজেশন যে প্রসেসটা, সেই প্রসেসের মাধ্যমে আসলে আমরা কি করছি, আমরা ডিসেন্ট্রালাইজেশন প্রসেসে আমরা চলে যাচ্ছি, শুধুমাত্র সেন্ট্রাল এরিয়াতে থাকছি না, আমরা আসলে গভর্নমেন্টের যে রোল সেটা কি করছি, বিভিন্ন জায়গাতে সেটাকে ছড়িয়ে দিচ্ছি, যেখানে আসলে রুরাল এবং আরবানের মধ্যে আর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে আসলে হার্বার্ট মার্কিউস কি বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে তিনি বলছেন ওয়ান ডাইমেনশনাল সোসাইটি, যেখানে আসলে প্রত্যেকের ক্লাস এখানে প্রতিনিয়ত ইনক্রিজ হচ্ছে, ক্লাস ডিভিশনটা আসলে খুব বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আবার এদের মধ্যে গ্যাপটা সাইকোলজিক্যালি এদের মধ্যে হয়তো গ্যাপ আছে, অথবা ফিনান্সিয়ালি গ্যাপটা অনেক বেশি হাই, কিন্তু দেখা যাচ্ছে তাদের লাইফস্টাইল, লিভিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সবাই সবার যে লিমিটেশন, সেই লিমিটেশন থেকেই কিন্তু তারা কি করছে, তারা একটা কমন একটা স্ট্যান্ডার্ড সবাই ফলো করছে। যার কারণে আমরা যারা গার্মেন্টসে চাকরি করে তাদের বাসাতেও কিন্তু প্রতি ঘরে ঘরে আমরা টিভি এখন দেখতে পাচ্ছি। এমন না যে শুধুমাত্র বড় লোকদের বাসায় গেলে আমরা টিভি দেখি, ব্যাপারটা সেরকম না। ইভেন যারা গার্মেন্টস ওয়ার্কার, যারা ডেইলি যারা কাজ করছে, শ্রমিক, তাদের ঘরেও কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি টিভি। তার মানে জিনিসটা কিন্তু কমন, সবাই কিন্তু কমন ফ্যাসিলিটিস সবাই নিচ্ছে, সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে। সেটা টু হোয়াট এক্সটেন্ট সেটা পরের কথা, বাট
সোসাইটি কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েতে অলরেডি চলে এসছে, যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা ইন্ডাস্ট্রিয়ালিজমের একটি রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাই। দি ওয়েব অফ রুলস, যেটা আমরা হায়ারার্কিক্যাল সোসাইটি যেটা বলছি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি কি করছে, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের জন্য আসলে লার্জ স্কেলে কি করে দিচ্ছে, তাদের রুলস রেসপন্সিবিলিটি সেট করে দিচ্ছে, এবং কন্ট্রোল মেকানিজমটা আমরা দেখতে পেয়েছি কিভাবে আসলে অর্গানাইজেশন কন্ট্রোল করছে ফর গেটিং বেটার আউটপুট অর প্রফিট ম্যাক্সিমাইজেশন। থার্ড প্যারামিটারকে আমরা বলছি কনসেনসাস, যেটা এখন বললাম ওয়ান ডাইমেনশনাল সোসাইটি। সোসাইটি কিন্তু একটা জায়গায় এসে সবাই কমন একটা ইউনিভার্সাল একটা আইডিয়া সবাই হোল্ড করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি এবং সায়েন্সকে সবাই ধরে নিচ্ছে যে এটাই হচ্ছে আসলে এখন সবচেয়ে ভ্যালিড অথবা রিলায়েবল, যেখানে রিলায়েবল অথবা ভ্যালিড রিয়ালিটি, যেটা আসলে কি দিচ্ছে, যেটা আমাদেরকে একটা প্রপার সিনারিও দিচ্ছে, অথবা যেটা আসলে আমাদেরকে রিয়েলিটি বুঝতে সাহায্য করছে। যেখানে রিলিজিয়ন অথবা ইমোশনকে আমরা বলছি এটা সেকেন্ডারি, প্রাইমারি কনসার্ন হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা আলটিমেটলি আমাদেরকে অবজেক্টিভ অথবা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যে বেসিক মটো, যেটা আসলে কি হওয়া, অবজেক্টিভ হওয়া এবং গোল ওরিয়েন্টেড হওয়া, এটা হতে আমাদেরকে সাহায্য করছে, যার মাধ্যমে সোসাইটি এখন একটা ইউনিভার্সাল পর্যায়ে চলে এসছে, যার কারণে আমরা ওয়ান ডাইমেনশনাল সোসাইটির কথা বলছি। পপুলেশন, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির পপুলেশনের প্যাটার্নটা কেমন এখন? অনেক বেশি। আচ্ছা, আর ম্যাম পপুলেশন হাই বাট পপুলেশন রেট মানে গ্রোথ রেটটা ম্যাম লো এখন আস্তে আস্তে। আচ্ছা, আর এটার সাথে ইন্ডাস্ট্রিয়ালিজমের সাথে পপুলেশনের আর কি কি সম্পর্ক আমরা দেখতে পাই? পপুলেশনটা আমরা বলছি একটা প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম। তোমরা এটা বুঝতে হবে, এই পয়েন্টগুলো আমরা কেন পয়েন্ট আউট করেছি, এই পয়েন্টগুলো কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালিজমকে বোঝার জন্য প্যারামিটার হিসেবে দেখছি, এমন না যে আমরা জাস্ট এমনি কিছু পয়েন্ট আমরা পড়ে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যাপারটা সেরকম না। তোমাকে যদি শুধুমাত্র প্রশ্ন করা হয় যে শুধু আমি ইন্ডাস্ট্রিয়ালিজম বললে এটা লিখে দেবো, ব্যাপারটা সেরকম না। তোমাকে টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম আসলে আমার কিছু প্যারামিটার আমরা সেট করতে পারি, যার মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিয়ালিজমকে ব্যাখ্যা করতে পারি, তখন তোমরা এই পয়েন্টগুলো নিয়ে আসতে পারো। সো এজ এ প্যারামিটার, পপুলেশনকে যদি আমরা একটা প্যারামিটার ধরি টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম, তাহলে পপুলেশনকে কিভাবে আমরা রিলেট করতে পারি? কি কি চেঞ্জেস আমরা দেখতে পাই? এই যে ট্রানজিশনটার কথা আমরা বারবার বলছি, এই ট্রানজিশন আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আরবানাইজেশন প্রসেসের মাধ্যমে। আমরা একটা কথা আমি তোমাদের বারবার বলেছি যে আরবানাইজেশন প্রসেসটা আসলে কি করেছে, ইন্ডাস্ট্রির জন্য তারা মানে গ্রাম থেকে শহরে যে নতুন করে মানে একটা মানে ওদের একটা নতুন একটা ক্লাস তৈরি হইতেছে। রাইট। তার মানে আগের যে প্যাটার্ন, পপুলেশনের যে ফর্ম, যে প্যাটার্ন, সেটা কিন্তু গোটা প্রসেসটাই চেঞ্জ হয়ে গেছে থ্রু ইন্ডাস্ট্রিয়ালিজম। আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমরা ফ্যামিলি থেকে যদি স্টার্ট করি, ফ্যামিলির মধ্যে চেঞ্জ যদি আমরা দেখি, ফ্যামিলির যেমন চেঞ্জ হয়েছে তেমনি কিন্তু তাদের সাইকোলজিও চেঞ্জ হয়েছে, আবার তাদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ক্লাস ডিভিশনটার যে প্যাটার্ন আগে ছিল, আগের ক্লাস ডিভিশনটা কিছু ল্যান্ড বেসড অথবা একটা গ্রামের মধ্যে খুব লিমিটেড একটা ওয়েতে আসলে আমরা এই ক্লাস স্ট্রাটিফিকেশনটা দেখতে পেতাম, যেটা আসলে এখন লার্জ স্কেল স্ট্রাটিফিকেশনটা আমরা দেখতে পাই। দেন বিহেভিয়ার প্যাটার্নের কথা কেন বললাম, আমরা দেখতে পাই যে ইসলামের সাথে সাথে আসলে যে পপুলেশন গ্রোথ যেভাবে হয়েছে, আমরা বলি না যে ওই জায়গাতে অমুক জায়গাতে বাইরের মানুষ এসছে, সো ওই জায়গাটা আসলে এখন কি হয়ে গিয়েছে, আগের চাইতে এটা খারাপ হয়ে গেছে। কেন? কারণ এখানে দেখা যাচ্ছে অনেক বাইরের মানুষ। যেমন আমরা বলি কক্সবাজারের দিকে এখন খুব বেশি কি হচ্ছে, ক্রাইম হচ্ছে। কেন? কারণ এখন তো আর ওখানে হোস্ট কমিউনিটি নাই, ওখানে এখন রোহিঙ্গারা এসে ওই জায়গাটা পুরোটা নষ্ট করে দিয়েছে। এটা খুবই সবাই এখন বলে যে এই জায়গাটা কেন নষ্ট হয়েছে, ওই জায়গাটা রোহিঙ্গারা এসে নষ্ট করেছে। ঠিক একইভাবে যখন একটা জায়গাতে অনেকগুলো, যেমন ঢাকার কথাই যদি বলি, ঢাকাতে আসলে অরিজিনাল ঢাকাইয়া তো আমরা আসলে খুব বেশি আমি দেখি না। আমরা আসলে কি পুরো বাংলাদেশকে ঢাকার মধ্যে দেখি যে বিভিন্ন জায়গা থেকে আসলো, সো বিভিন্ন কালচার যখন একসাথে একই জায়গাতে এসে পৌঁছালো, তখন আসলে আলটিমেটলি একটা কি হয়েছে, একটা ক্যাউস একটা সৃষ্টি হয়েছে, যে এই একটা অঞ্চলে যেখানে আসলে কোনো কমন অ্যাট্রিবিউটস আমরা দেখতে পাচ্ছি না, এটা পুরোপুরি
সবাই একসাথে, পুরো বাংলাদেশ একসাথে মিলেমিশে এখানে একাকার হয়ে গিয়েছে। সো আলটিমেটলি এটা একদিক থেকে পজিটিভ কিছু ইম্প্যাক্ট থাকলেও নেগেটিভলি এটা কি করেছে, এটা আসলে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করেছে। সো ওয়ান অফ দ্য প্রবলেম ইজ ক্রিমিনাল বিহেভিয়ারের কথা আমরা কেন বলছি, আর ইন্ডাস্ট্রিয়ালিজমের সাথে সাথে কিন্তু ক্রিমিনাল বিহেভিয়ারের যে প্যাটার্ন, সেই প্যাটার্নেও আমরা চেঞ্জ দেখতে পাই, যেখানে হোয়াইট কলার ক্রাইম, ব্লু কলার ক্রাইম, এরকম অনেক কিছু, অনেকগুলো টার্ম উঠে এসছে। সো নিউ সোশ্যাল স্ট্রাটিফিকেশন আমরা দেখতে পাই। এই জন্য পপুলেশন ইজ আ প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম, ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমি বলছি ইউনিভার্সাল একটা ভাষা, ইউনিভার্সাল একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে গোটা সোসাইটি, যার কারণে আমরা আজকে সোসাইটিকে বলছি গ্লোবাল ভিলেজ, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়ালিজমের ফলাফল। So what are the certain problems? আমরা এই যে ইন্ডাস্ট্রিয়ালিজমকে আমরা বুঝলাম, ইন্ডাস্ট্রিয়ালিজমকে আমরা বিভিন্ন প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করলাম। সো এটা আসলে এখন তোমাদের কি মনে হচ্ছে, কি কি প্রবলেম আসলে ক্রিয়েট করেছে ইন্ডাস্ট্রিয়ালিজম অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটা অন ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কারদের উপর? এটাকে যদি আমরা শুধু ইন্ডাস্ট্রিয়ালিজমকে আমরা এজ আ প্রসেস, শুধু সোসাইটিকে ব্যাখ্যা আমরা করবো না, আমরা যদি ওয়ার্কের সাথে রিলেট করি, এটা আসলে ওয়ার্কিং কন্ডিশন অথবা ওয়ার্কারদের উপর এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটা কি কি ইম্প্যাক্ট হতে পারে? ইন্ডাস্ট্রিগুলো আসার জন্য আমাদের সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট, আমরা যেটাকে বলি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পলিউশনের কথা আমরা বারবার বলি। সো এরকম আর কি কি ইম্প্যাক্ট হতে পারে? এনভায়রনমেন্টের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলতেছে ম্যাম। আচ্ছা, আর তারপরে মানুষের হিউম্যান বিহেভিয়ারের উপরে ম্যাম চেঞ্জ আসছে ম্যাম, সোশ্যাল নর্মস, ভ্যালুস, ল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, যে কারণে আমরা ইম্প্যাক্ট হিসাবে ম্যাম আমরা রেটটা দেখতে পাচ্ছি এখন, আগে তো এত বেশি ছিল না ম্যাম। আচ্ছা, যদি স্পেসিফিক ওয়ার্কের সাথে আমরা রিলেট করি, তাহলে আমরা কি দেখতে পাই? ইন্ডাস্ট্রিয়ালিজম প্রসেসটা মূলত কি করেছে, ইন্ডাস্ট্রিয়ালিজম প্রসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা বলছি যেটা স্পেশালাইজেশন কে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, ডিভিশন অফ লেবারকে গুরুত্ব দিচ্ছে। সো আলটিমেটলি এটা নেগেটিভ ইম্প্যাক্টটা কি, এটা আসলে আগে যেটা হচ্ছে, আমরা তো সবাই কাজ করে, আগের সোসাইটিতে আমরা দেখে এসেছি ওয়ার্ক, আমরা বলছি এটাকে সেন্ট্রাল টু লাইফ, এটা আমাদের খুব মৌলিক একটা জায়গা, কাজ তো করতেই হবে। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের মাধ্যমে যখন আমরা ইন্ডাস্ট্রি বেসড সোসাইটি যখন আমরা দেখছি, এটা আসলে ওই কাজের জায়গাটা অথবা ধরনটা যখন চেঞ্জ করে দিল, তখন আসলে এটা ওয়ার্কারদের উপর একটা কি করলো, নেগেটিভ ইম্প্যাক্ট এটা নিয়ে আসলো, যেটার মাধ্যমে আমরা দেখতে পাই যে ওয়ার্কারদের মধ্যে একটা নেগেটিভ ওরিয়েন্টেশন ক্রিয়েট হয়েছে। সেটা কিরকম, তারা আসলে কাজ করতে চাচ্ছে না, অথবা তারা প্রতিদিন একই কাজ করতে করতে, যেহেতু আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটা স্পেশালাইজেশনের উপর গুরুত্ব দিচ্ছে, ডিভিশন অফ লেবারের কথা আমরা বলছি। সো আলটিমেটলি অ্যাকর্ডিং টু কার্ল মার্কস এটা এলিয়েনেশনের জন্ম দিচ্ছে, অথবা এটা আসলে কাজের প্রতি এক ধরনের অনীহা সৃষ্টি করছে, একই ধরনের কাজ করতে করতে, অথবা তার যে ক্রিয়েটিভিটি সেটাকে যখন সে অ্যাপ্লাই করতে পারছে না, সে যখন নিজের মতো করে কাজটা করতে পারছে না, সেটা আলটিমেটলি কি করছে, তার জন্য নেগেটিভ ওরিয়েন্টেশন ক্রিয়েট করছে, সোসাইটিতে ইনইকুয়ালিটি ক্রিয়েট করছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। ইনকাম ডিসপ্যারিটি, এটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট। ক্লাস কন্ট্রোল আমরা দেখেছি যে আসলে পজিশন বেসড সোসাইটি যখন হয়ে গেল, কিভাবে আসলে কন্ট্রোলটা আগেও ছিল, কিন্তু ওয়ার্কিং বিহেভিয়ারের উপর যে কন্ট্রোলটা, সেটা আসলে খুব বেশি নোটিসেবল হলো ইন্ডাস্ট্রিয়ালিজম। হেলথ রিস্কের কথা কেন বলছি, আমরা ইন্ডাস্ট্রিগুলোর যে এনভায়রনমেন্ট, সেটা আসলে ওয়ার্কিং কন্ডিশনটা কতটুকু আসলে তাদের জন্য হেলদি, অথবা কতটুকু আসলে তারা ওই জায়গাতে হেলদি একটা লাইফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তারা পাচ্ছে, সেটা কি করছে, সেটা আলটিমেটলি লং টার্মে আমরা যেটা দেখি যে বিশেষ করে গার্মেন্টস গুলোতে আসলে এটার উপর প্রচুর স্টাডি আছে যে মেয়েদের যে হেলথ, তার উপর এটা প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে প্রচুর। সো হেলথ রিস্ক ইজ অ্যানাদার ইম্প্যাক্ট অথবা প্রবলেমস অফ ইন্ডাস্ট্রিয়ালিজম অন ওয়ার্কিং এনভায়রনমেন্ট। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতে বোঝাচ্ছে যেহেতু তারা এলিয়েনেটেড হয়ে যাচ্ছে, অথবা তারা একই জায়গায় একটা কন্ট্রোলড একটা জায়গায় আসলে তারা কাজ করছে, সো আলটিমেটলি এটা তাদেরকে সাইকোলজিক্যালি এফেক্ট করছে। আর কি কোনো ইম্প্যাক্ট তোমরা দেখতে পাও, আর কি কি ইম্প্যাক্ট থাকতে পারে? এগুলোকে আমি আর ইন ডিটেল লিখিনি, হয়তো তোমাদের এইভাবে আসতে পারে নিজের মতো করে, তখন তোমরা লিখবে, অথবা এটার উপর আমি একটা আর্টিকেল তোমাদের দিব, জাস্ট আমি শর্টকাটে লিখলাম। এটা কি আর বলার দরকার আছে, প্রবলেমস অফ ইন্ডাস্ট্রিয়ালিজম?
নো ম্যাম। ওকে, এবার আসি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইন্ডাস্ট্রিয়ালিজম আমরা কনসেপ্টটা ক্ল্যারিফাই করলাম। সো ইন্ডাস্ট্রিতে আসলে সোশ্যাল রিলেশন যেটা আছে সেই রিলেশনটা কেমন হতে পারে, এক্সিস্টিং সোশ্যাল রিলেশনস ইন ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রিকে আসলে আমরা বলছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি অ্যাজ আ সোশ্যাল অর হিউম্যান অর্গানাইজেশন আমরা স্টাডি করার চেষ্টা করছি। সো যখন হিউম্যান অর্গানাইজেশন অথবা সোশ্যাল অর্গানাইজেশনের কথা আমরা বলছি, তখন আলটিমেটলি রিলেশনশিপ ম্যাটার্স অথবা সোশ্যাল রিলেশনটাকে আসলে আমরা দেখার চেষ্টা করি উইদিন ইন্ডাস্ট্রিজ। সেটা কেমন হতে পারে? সোশ্যাল রিলেশনটা হতে পারে ইন্টারনাল অথবা এক্সটার্নাল। ইন্টারনালের ক্ষেত্রে বলা হচ্ছে এটা আসলে 3 ধরনের হতে পারে, ফর্মাল, ইনফর্মাল, মিক্সড। সেটা কিরকম? ফর্মাল হচ্ছে যেটা আমরা যে হায়ারার্কিটা আমরা দেখতে পাই, অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, যেটা ম্যানেজার টু ওয়ার্কার অথবা ফ্রম টপ টু বটম যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারাল রিলেশনশিপটাকে, প্রফেশনাল রিলেশনশিপটাকে বলা হচ্ছে ফর্মাল রিলেশনশিপ। ঠিক আছে। ইনফর্মাল রিলেশনশিপ হচ্ছে যেটা ইন্ডিভিজুয়াল অথবা উইদিন গ্রুপস যে রিলেশনটা ক্রিয়েট হয়। একটা জায়গায় কাজ করতে করতে এমন হয় না যে তাদের মধ্যে আসলে প্রফেশনাল রিলেশনশিপ না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, সোশ্যাল একটা রিলেশনশিপ তারা বিল্ড আপ করে, সেই রিলেশনটাকে আমরা বলছি ইনফর্মাল রিলেশনশিপ। ঠিক আছে, প্রফেশনাল যে রিলেশন সেটা তারা মেনটেন করছে, বাট তার বাইরে গিয়েও আসলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা বলছি মাসলোর হায়ারার্কি অফ নিডের মধ্যে আমরা যেটাকে আসলে সোশ্যাল নিড বলছি। দেন মিক্সড রিলেশন হতে পারে। মিক্সড রিলেশনটা কেমন? যেটা আসলে সোশিও ফাংশনাল, আসলে সে কি করছে, সে একটা জায়গায় কাজ করার মাধ্যমে শুধু সেই অর্গানাইজেশনকে সে আসলে প্রফিট দিচ্ছে না, সে গোটা সোসাইটির সাথে কিন্তু সে কানেক্টেড। একটা ইনস্টিটিউশন যখন কাজ করছে একটা কমিউনিটিতে, একটা সোসাইটিতে, সে শুধুমাত্র আসলে ওই জায়গাতে একটা লিমিটেড জায়গায় আসলে তার কন্ট্রিবিউশনটা যাচ্ছে না, যেটা অ্যাকর্ডিং টু ফাংশনাল থিওরি আমরা জানি যে প্রত্যেকটা ইনস্টিটিউশন আসলে ব্রডার লেভেলে কি করছে, সে সোসাইটিতে কন্ট্রিবিউট করছে। সো সোশিও ফাংশনাল যে রিলেশন, সেই রিলেশনটাকে আসলে ইন্ডিকেট করছে মিক্সড রিলেশনস। এক্সটার্নাল রিলেশনশিপ বলতে আমরা বুঝাচ্ছি ইন্ডাস্ট্রির সাথে বিভিন্ন আদার ফার্মসের রিলেশন থাকতে পারে, সোসাইটি, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কমিউনিটি, তাদের ক্লায়েন্ট, কাস্টমার্স, এই রিলেশনগুলোকে আমরা বলছি এক্সটার্নাল রিলেশনস ইন ইন্ডাস্ট্রি। ক্লিয়ার হয়েছে? এটা কি আর কিছু বলার দরকার আছে? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো আমরা ইন্ডাস্ট্রিয়ালিজম, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং আমরা প্রবলেমসগুলোকে ডিটেক্ট করার চেষ্টা করলাম। সো আলটিমেটলি আমরা কি করছি, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কারদেরকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, যারা এখানে কাজ করছে এবং তারা কোন প্রসেসের মধ্য দিয়ে কাজ করছে, যে চেঞ্জড প্রসেস উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা আসলে আলটিমেটলি কি করেছে, এটার ইম্প্যাক্টটা কি, এটাই আমরা দেখার চেষ্টা করছি। তো বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক নিয়ে আসলে কথা বলার চেষ্টা করছি, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কটা কেন আসলে বেসিক, কারণ এই যার উপর ডিপেন্ড করছে আসলে ওই গোটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অথবা ইন্ডাস্ট্রি যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে বেসিক অবজেক্টিভ, সেটা আসলে কারা মিট করে, এই ওয়ার্কাররা মিট করে। সো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট টার্ম। হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক? আমরা তো হোয়াট ইজ ওয়ার্ক আমরা তো জানি, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক যখন আমরা বলছি সেটা আসলে কি মিন করছে? হোয়াট ইজ ওয়ার্ক? আমরা তো এই কোর্সটা শেষই করে ফেললাম, হোয়াট ইজ ওয়ার্ক? আমরা কেন কাজ করি? টাকা ইনকাম করার জন্য। আচ্ছা, টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম যেটা হিডেন ফাংশন। হিডেন না, এটা ডিরেক্ট ফাংশন, বাট আলটিমেটলি এটার আগেও আমরা কেন কাজ করি? কিছু কাজে তো দেখা যায় যে আমরা টাকা পাচ্ছি না, এটা একটা ওয়ান অফ দ্য অবজেক্টিভস, বাট আমরা কেন কাজ করি? আমাদের নিজেদের প্রয়োজন। আমাদের নিজেদের প্রয়োজনে, আসলে আমরা আমাদের নিজেদের কিছু অবজেক্টিভ অথবা নিজেদের কিছু গোল ফিল আপ করার জন্যই আমরা কাজ করি, যার কারণে কিছু কিছু জায়গায় আসলে আমাদের টাকা দেয় না। যেমন আমার রেজাল্ট ভালো হলে কি আমাকে টাকা দিবে? কিন্তু আমি তো কাজ করছি। কেউ কেউ তো সারাদিন পড়াশোনা করছে, কেন পড়াশোনা করছে? আসলে সে আসলে তার যে অবজেক্টিভ, তার যে কেরিয়ার, যে গোল, সেটা আসলে সে মিট করার চেষ্টা করছে। সো তার জন্য একটা সার্টেন লেভেল পর্যন্ত তাকে আসলে আনপেইড কাজ করে যেতে হবে, যার ফলাফল হিসেবে পরবর্তীতে সে আসলে একটা বেটার স্যালারি, বেটার পজিশন সে পাবে। সো আলটিমেটলি হোয়াট ইজ ওয়ার্ক? এই কারণে অ্যাকর্ডিং টু জিসবার্ট, হিউম্যান অ্যাক্টিভিটি
ওয়ার্ককে তিনি বলছেন হিউম্যান অ্যাক্টিভিটি, যেটা আমরা করছি ডিরেক্টেড টু অ্যান অবজেক্টিভ। আমরা আসলে একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা কি করি, কাজ করি। সো এটা হতে পারে ফিজিক্যাল, হতে পারে অথবা মেন্টাল এফোর্ট হতে পারে, যেটা আসলে আলটিমেটলি কি করছে, আমাদের প্রোডাকশন সিস্টেম গোটা প্রসেসটাতে এটা আসলে কন্ট্রিবিউট করছে। কিন্তু আমরা মোটিভেশন থিওরি যখন পড়ছিলাম তখন আমরা তখন দেখেছি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, মানুষ আসলে কি থাকে, মানুষের আসলে একটা কমন টেন্ডেন্সি থাকে টু অ্যাভয়েড ওয়ার্ক, অথবা তারা আসলে আমরা আসলে কাজ করতে চাচ্ছি না। কেন? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের কথা যদি বলি তাহলে তারা কেন আসলে কাজ করতে চাচ্ছে না, কেন অ্যাভয়েড করতে চায় কাজটাকে? আমরা তো প্রবলেমগুলো বলেই দিলাম, তাহলে এর উপর ভিত্তি করে তো আমরা বলতে পারি হোয়াই ডু পিপল অ্যাভয়েড ওয়ার্ক। এটার উত্তর তো আমরা অলরেডি আলোচনা করেছি। অনেকে ভাবতে আমার হেলথ মানে রিস্ক থাকতে পারে, এটার জন্য অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না। তারপর ইচ্ছার বিরুদ্ধে ম্যাম কাজ করে নিচ্ছে ম্যাম, ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভালো না, স্যালারি কম, আর অনেক লং টাইম ম্যাম কাজ করে নিচ্ছে, একটা নির্দিষ্ট টাইম সেট করে দিচ্ছে এর মধ্যে এগুলো করে নেবে, বা ও যেটা করতে চায় সেটা না দিয়ে তাকে অন্য একটা কাজ দেওয়া হচ্ছে। রাইট, এই পয়েন্টগুলোই। তার মানে আসলে সে আসলে প্রথমত যেটা হচ্ছে যে সে আসলে পার্সোনালি যখন সে স্যাটিসফাইড না, নাম্বার ওয়ান, তখন আসলে কি করছে, সে আসলে ওই কাজটা করতে চাচ্ছে না। সে দেখা যাচ্ছে তাকে ডিভিশন অফ লেবারে সে যে জায়গায় সে পড়লো, আসলে সে ক্রিয়েটিভ কিছু করতে চাচ্ছে, তখন আলটিমেটলি তার আসলে ওই কাজের প্রতি সে আগ্রহ পাচ্ছে না। সে হয়তো একদিন দুই দিন কাজ করছে, কিন্তু যখন ডেইলি বেসিসে তাকে ওই কাজটা করতে হচ্ছে সেটা আসলে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু কাজ আছে যেটা আসলে খুব যেটা ন্যাচারালি যেটা টাফ, সেটা আলাদা কথা। দেন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যেটা হয়েছে, স্পেশালাইজেশন প্রসেসের কারণে তাকে আসলে প্রতিদিন একই ধরনের কাজ করতে হচ্ছে এবং একটা আসলে ডমিনেন্সের মধ্য দিয়ে সে যাচ্ছে, যার কারণে সে আসলে কি ফিল করছে না, সে ওই জায়গায় আর অ্যাটাচড ফিল করছে না। অ্যাটাচড ফিল না করে সে আসলে সেপারেট হয়ে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে ট্রিপল ডিভোর্সের কথা বলা হচ্ছে। প্রথমত সে আগে যে জায়গায় কাজ করত অথবা যে ওয়েতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের আগে আমরা যে ডোমেস্টিক ওয়েতে যে প্রসেসে ছিলাম, সেই প্রসেসের থেকে সে আসলে কি হয়ে গেল, ডিটাচড হয়ে গেল, সে তার ডিভোর্স হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এই কারণে ট্রিপল ডিভোর্স। সেকেন্ড ওয়ান হচ্ছে সে আসলে মিনস অফ প্রোডাকশন অথবা যে ওনার অফ দি প্রোডাকশন, যে মালিক, তার সাথে তার একটা আসলে কমপ্লিট গ্যাপ সে দেখতে পাচ্ছে, যার কারণে সে আসলে জানেই না সে কার জন্য কাজ করছে। অনেক ইন্ডাস্ট্রিতে আছে যে তার সে তো ফোরম্যান আর ম্যানেজারের সাথে আসলে তার সব কাজ কারবার, তো সে তো আসলে জানেই না যে সে কার জন্য কাজ করছে। এই জায়গাতে আসলে একটি গ্যাপ সে দেখতে পাচ্ছে। দেন আসলে সে তার নিজের হাতে অথবা নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লিকেশনের যে সুযোগ সেটা সে পাচ্ছে না, সে আসলে অন্যের দ্বারা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। সো এই জায়গাতে সে মনেই করছে না যে সে আসলে এই জায়গায় বিলং করে। ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, আমি এখানে আরেকবার লিখে দিয়েছি। দেন ইউনিয়ন ইনফ্লুয়েন্স, এই যে আমরা কাজ করতে চাচ্ছে না, এটাকে আসলে কিভাবে মানুষ কিভাবে ইন্ডাস্ট্রিগুলো মিটিগেট করে, যেটা আমরা দেখেছি, এটা বিভিন্ন মোটিভেশন থিওরির মাধ্যমে আমরা দেখেছি, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাদেরকে আসলে তাদের সাথে কি করা হয়, তাদের আন্ডারস্ট্যান্ড করা হয় যে তাদের কোন জায়গাটাতে আসলে ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটাতে আসলে তাদের প্রবলেমগুলো হচ্ছে। সো এই প্রবলেমগুলোকে যখন তারা সলভ করছে, একটা বেটার পজিশনে তারা যাচ্ছে, কিন্তু উইদিন কন্ট্রোল মেকানিজম। তারা কিন্তু কখনোই তাদের যে ডমিনেন্স অথবা তাদের যে মেকানিজম সেটাকে কিন্তু তারা ছাড়ছে না, কিন্তু আলটিমেটলি তারা একটা ওয়েতে আসার চেষ্টা করে যার মাধ্যমে তারা আসলে মিটিগেট করে তারা যে কাজ করতে চাচ্ছে না। যেহেতু আমরা বলছি যে আলটিমেটলি আসলে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক অথবা ওয়ার্কাররাই হচ্ছে ওই ইন্ডাস্ট্রির জন্য, তারাই ড্রাইভার, তারাই আসলে চালাচ্ছে ওই ইন্ডাস্ট্রি, অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য তাদের যে অবদান সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আলটিমেটলি তাদের প্রবলেমটাকে যদি সলভ না করা হয়, মিটিগেট না করা হয়, তারা আসলে কি করতে পারছে না, তারা তাদের যে অবজেক্টিভ সেটা ফিল আপ করতে পারছে না। সো তারা চেষ্টা করে এটাকে বিভিন্নভাবে আসলে মিটিগেট করা, যার কারণে আমরা আসলে মোটিভেশন থিওরিগুলো পড়েছি, আমরা দেখেছি কিভাবে আসলে এই যে হায়ারার্কিটাকে মেনটেন করা হয়, কিভাবে তাদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ ক্রিয়েট করা হয়, সোশ্যাল রিলেশনটা কিভাবে মেনটেন করা হয়, টু সাম এক্সটেন্ট কিভাবে প্রফেশনালিজমের বাইরে এসে তারা আসলে ওয়ার্কারদের যে নিড সেটাকে ফিল আপ করে। বিভিন্ন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। দেন আরেকটা টার্ম এখানে চলে আসে, ইউনিয়নস ইনফ্লুয়েন্স অন ওয়ার্ক। এই যে ওয়ার্কিং কন্ডিশনের কথা আমরা বলছি, বিভিন্ন প্রবলেমের কথা বলছি, এই মিটিগেশনের কথা বলছি। সো এই দুই গ্রুপকে আসলে যারা
কি করছে, মধ্যস্থতা করছে, সেই গ্রুপটাকে আমরা বলছি ইউনিয়ন। যে ইউনিয়নটা আসলে কি করে, এই যে ওয়ার্কাররা তাদের বিভিন্ন প্রবলেমগুলো যে হচ্ছে, এই প্রবলেমটা তো সরাসরি তারা ওনারকে বলতে পারছে না, সো এই জায়গাতে ইউনিয়ন একটা স্ট্রং রোল আসলে প্লে করছে। সেটা কিভাবে, তারা আসলে এই ওয়ার্কিং কন্ডিশন নিয়ে, তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট নিয়ে, অথবা তাদের কি কি প্রবলেম তারা ফেস করছে উইথ ম্যানেজমেন্ট, তাদের কোন জায়গাতে আসলে ইমপ্রুভ করার দরকার, কোন জায়গায় তাদের আসলে স্যালারিটা কম হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে আসলে তারা কি করছে, কাজ করছে ইউনিয়নগুলো কি করছে, ইউনিয়নগুলো দুটো গ্রুপকে আসলে একসাথে না বসিয়ে আসলে কি করছে, দুটো গ্রুপের মধ্যে ভাবের আদান প্রদানটা তারা করছে উইথ অ্যাজ মিডলম্যান। সো ইউনিয়ন এই জায়গাতে একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে, যেটার মাধ্যমে আসলে আলটিমেটলি কি করছে, ওই ইন্ডাস্ট্রি রান করছে, অপারেট করছে। সো তাদের এই ওয়ার্ক অ্যাভয়েডেন্সটাকে আসলে ক্লিয়ার করার জন্য তাদেরকে কি করা হয়, তাদেরকে তাদের যে কাজ, সেই কাজটাকে আসলে সিম্পলিফাইড ওয়েতে নিয়ে আসার চেষ্টা করা হয়, অথবা এই কারণে ডিভিশন অফ লেবারটাকে আরো স্ট্রংলি আসলে কি করা হয়, অ্যাপ্লাই করা হয়। দেন তাদেরকে আমরা বিভিন্ন ইনসেন্টিভের কথা বলেছি, তাদেরকে আসলে কি করা হয়, তাদেরকে পর্যাপ্ত পেমেন্ট দেওয়া যায় কিনা এই ব্যাপারটা কনসিডার করা হয়, অথবা তাদেরকে আসলে কনভিন্স করা হয় বিভিন্ন মাধ্যমে যে তোমরা আসলে যে জায়গায় আছো সেই জায়গাতে ভালো আছো। সো বিভিন্ন আসলে মেকানিজম অ্যাপ্লাই করা হয় এই জায়গাতে ফর ইনক্রিজিং দেয়ার likeliness to work. Then money as motivator, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোটিভেটর ফর ইনক্রিজিং দেয়ার লাইকলিনেস। সেটা কিভাবে, তারা আসলে কি করছে, তারা আসলে বেসিক্যালি বিভিন্নভাবে তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে, তাদেরকে আসলে তাদেরকে যেই ইন্ডাস্ট্রিটা তাদেরকে আসলে সময়ের মধ্যে পে করছে আর যে ইন্ডাস্ট্রি করছে না, আলটিমেটলি তারা কি করবে, ওয়ার্কাররা চুজ করবে যে ইন্ডাস্ট্রি তাকে 5 তারিখের মধ্যে স্যালারি দিচ্ছে, তাকেই সে চুজ করবে। সো এই জায়গাগুলোতে আসলে তাদের মধ্যে নিজেদের মধ্যে বিভিন্ন কম্পিটিশন তারা ক্রিয়েট করে, এবং আসলে বেটার ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে ওয়ার্কাররা আসলে চুজ করে নেয়ার মাধ্যমে যে সে আসলে কোন জায়গাটাতে যাবে। সো মানি এখানে এই জন্য বলা হচ্ছে স্ট্রং মোটিভেটর ফর ওয়ার্ক। সো বেসিক্যালি এই ইন্ডাস্ট্রিয়ালিজম চ্যাপ্টারে তোমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অথবা আনএমপ্লয়মেন্ট এই জায়গাগুলোতে, এবং ওয়ার্কিং কন্ডিশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালিজম আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটা কি ধরনের প্রবলেম ক্রিয়েট করলো, এবং এই প্রবলেমটাকে আসলে উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস এই প্রবলেমগুলোকে কিভাবে মিটিগেট করা হয়। ঠিক আছে, প্রবলেমস অফ ইন্ডাস্ট্রিয়ালিজম কনসেপ্টটাকে আমরা কিভাবে বুঝি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনগুলো কেমন হয়, এবং এটাকে আসলে কিভাবে মেনটেন করা হয়, কিভাবে প্রবলেমগুলো সলভ করা হয়, এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চ্যাপ্টারে প্রথমত হিস্ট্রিক্যাল ট্রানজিশনটা আসবে, বাট এটা আমরা আজকে আলোচনা করিনি, কারণ এটার উপর আমরা একটা আর্টিকেল অলরেডি পড়েছি এবং আমি তোমাদের আরেকটা আর্টিকেল দিব। সো এটার উপর অলরেডি আলোচনা হয়েছে, কিন্তু হিস্ট্রিক্যাল যে টাচটা এটা থাকতে হবে এই আলোচনা যখন আমরা করব, এক্সাম স্ক্রিপ্টে যখন লিখবো তখন হিস্ট্রিক্যাল টাচটা থাকতে হবে, দেন আমরা প্রবলেমগুলো সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন আছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে হিস্ট্রিটা সেটা ম্যাম? হ্যাঁ। ওকে। কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। ওকে, কোনো প্রশ্ন আমার একটা থাকলে কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে ইউনিয়ন যেটাকে আমরা বলতেছি এটা কি কোন ইউনিয়ন, মানে ইউনিয়নটা আসলে কি? শ্রমিক ইউনিয়ন বলি না আমরা, শ্রমিক সংঘ, সেটার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, আর তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তোমাদের একটা টাস্ক আছে আজকে, সেটা হচ্ছে আমি তোমাদের একটু পরে আমি আপলোড করে দিব একটা আর্টিকেল, তোমাদেরকে আমি আপলোড করে দিব, তোমাদেরকে আর্টিকেলটা আজকে পড়ে, এটা তোমাদের ক্লাস ওয়ার্ক, ঠিক আছে? তোমাদের আর্টিকেলটা থেকে সামারিটা লিখে আমাকে সাবমিট করতে হবে। এটা তোমাদের ক্লাস ওয়ার্ক, এটা তোমাদের ক্লাসের মধ্যে পড়তে হবে। সো আর্টিকেলটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আর্টিকেলটা পড়ে তোমাদের কাজ হচ্ছে সামারিটা লেখা, খাতায় লেখা। খাতায় লিখে পিডিএফ করে পাঠিয়ে দিব ইমেইলে নাকি? নেক্সট ক্লাসে আমি এটা তোমাদের দেখাতে বলবো, ভিডিওতে পাঠাতে হবে না আমাকে। পাঠাতে হলে তোমাদের প্রবলেম হয়ে যাবে এতগুলো সাবমিট করা, অথবা গুগল ক্লাসরুমে তোমরা দিয়ে রাখতে পারো, গুগল ক্লাসরুমে আমি তোমাদেরকে একটা স্লট দিতে পারি, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে বেসিক্যালি আর্টিকেলটা পড়া। এখন তোমরা লিখলে কি লিখলে না সেটা আমার দেখার বিষয় না, আমি হয়তো দুই একজনকে বলবো দেখাইতে, আমাকে খাতাটা তুমি দেখাও, কিন্তু তুমি যদি লিখো তাহলেও ভালো, আমি তোমাদের ফোর্স করছি না, না লিখলেও ভালো,
কিন্তু তোমাকে আমি বলবো যে তুমি এটা খাতাটা দেখাও অথবা তুমি এটা বলো সামারিটা কি, ঠিক আছে? জি ম্যাম। মেইল করতে বললে খুব প্রেশার হয়ে যায়, এটা আমি করছি না। তোমরা আর্টিকেলটা পড়া হচ্ছে তোমার কাজ, এটা ক্লাস টাস্ক। যে আর্টিকেলটা পড়তে বলছে কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, সো এটা তোমার এমনিতেও পড়তে হবে, ঠিক আছে? আর যাদের অ্যাটেন্ডেন্স বাদ পড়েছে সবাই মেসেঞ্জারে দিয়ে দাও, এখানে দিয়ে লাভ নাই, এখানে আমি দেখছি না। আর কোনো প্রশ্ন আছে? যেহেতু আজকে জুমা, আমি শেষ করে দিচ্ছি। ম্যাম আপনাকে আমাদের টার্ম পেপার গুলো মেইল করা হয়েছে ম্যাম, গুগল ক্লাসরুমে কিছু সাবমিট করেছে, আর ম্যাম মুবিন আজকে সকালে আপনাকে মেইল করেছে। আমাকে কি তোমরা সবাই ইন্ডিভিজুয়াল মেল করেছো? না ম্যাম, আমি একসাথে কম্পাইল করে জিপ ফাইল করে দিয়েছি ম্যাম। আচ্ছা, কম্পাইল করে আর দিয়েছো। শুধু মুবিন ম্যাম সকালে আপনাকে মেইল করেছে, আর গুগল ক্লাসরুমে কিছু কিছু আছে ম্যাম। তাও তোমরা কেউ কমন প্ল্যাটফর্মে আসতে পারোনি, কেউ মেল করেছো, কেউ গুগল ক্লাসরুম, তাই তো? ওকে, Yes, ঠিক ma'am. আছে। তাহলে মুবিন মেল করেছে আর তুমি, ঠিক আছে, আর গুগল ক্লাসরুমে। আচ্ছা, আর নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট উইকে তোমাদের সিটি 3-4 হবে। আজকে যে যা পড়ানো হয়েছে সেই পর্যন্ত সিলেবাস থাকবে। ফার্স্টের থেকে Clear? পর্যন্ত সব। ক্লাস টেস্ট 2 এর পর থেকে আজকে পর্যন্ত, আচ্ছা। ঠিক আছে? ওকে ম্যাম। সিটি 3 and 4। ওকে, আর কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।